পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 14 অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর সমাধান নিয়ে। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, 1 নম্বর যে প্রশ্ন, এই 17 যোগ হচ্ছে 9 সমান হচ্ছে 26। এই যে 17 এর সাথে 9 যোগ করে যে 26 বের করলাম, এই বের করতে একটি সচল ক্যালকুলেটরের কয়টি বোতাম টিপতে হয়। তো দেখো এই যে 1 2, এই যে 17, তো 17 লেখার জন্য ক্যালকুলেটরে দুইটা বাটন চাপতে হবে। একটা হচ্ছে 1-এর জন্য একটা, 7-এর জন্য একটা, দুইটা। এরপরে দেখো এই যে যোগ, এটার জন্য চাপতে হবে আরেকটা বাটন, তার মানে তারপরে 9-এর জন্য আরেকটা, তার মানে টোটাল এখানে 1-এর জন্য একটা, 2-এর জন্য, 7-এর জন্য একটা, দুইটা, যোগের জন্য একটা, তিনটা, 9-এর জন্য একটা, চারটা, আর ফাইনালি হচ্ছে সমান সমান চাপতে হবে। এই টোটাল 5টা বাটন চাপ দিলেই আমি এই 26 বা এই যোগটা আমি করতে পারবো। তার মানে এখানে সচল ক্যালকুলেটরে কতটি বোতাম টিপতে হবে? এই 5টি। 2 নম্বর, ক্যালকুলেটরের 25 বিয়োগ 3 এর সমাধান করতে কয়টি, সমাধান কত? তো 25 থেকে 3 বিয়োগ করি, এটা ক্যালকুলেটর ছাড়া আমরা মুখে মুখে করতে পারি, তবে ক্যালকুলেটর সাহায্যে যদি করি একই রেজাল্ট পাবো, যে 25 বিয়োগ 3 এর সমাধান কত? 25 থেকে 3 বিয়োগ করলে পাবো হচ্ছে 22। 3 নম্বর যে প্রশ্ন, ক্যালকুলেটরে 25 বিয়োগ 0 এর সমাধান কত? তো 25 থেকে 0 বিয়োগ করলে, তো যে কোনো সংখ্যা থেকে আমরা যদি 0 বিয়োগ করি বা যোগ করি, সেক্ষেত্রে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে 25 থেকে 0 যোগ করি বা বিয়োগ করি, যাই হোক 25ই থাকবে। তার মানে বিয়োগ করলে এটা 25ই পাবো। 4 নম্বর যে প্রশ্ন, যে ক্যালকুলেটরে 220 গুণ হচ্ছে 0 এর সমাধান কত? তো 0কে যে কোনো সংখ্যার সাথে আমরা যদি গুণ করি, তখন কিন্তু সে টোটাল ভ্যালুটা 0 হয়ে যায়। তার মানে 220-এর সাথে যদি 0 আমরা গুণ করি, তাহলে পাবো হচ্ছে 0। তো দেখো 5 নম্বর যে ম্যাথ, এটা করার জন্য কয়টা বোতাম চাপতে হবে? তো এখন এইখান থেকে দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে বোতাম চাপতে হবে। তার মানে তোমার 4-এর জন্য একটা, 5-এর জন্য একটা, 2টা, ভাগের জন্য একটা, 3টা, এই 5-এর জন্য আরেকটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ফাইনালি হচ্ছে সমান চাপতে হবে। তার মানে 10টা বোতাম চাপতে হবে ক্যালকুলেটরে। 6 নম্বর যে প্রশ্ন দেখো, এই 6 গুণ 4 ভাগ হচ্ছে 3 এর সমাধানের সব শেষে কোন বোতামটি টিপতে হবে? তো যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি ক্যালকুলেটরের সাহায্যে, সব শেষে যদি আমরা রেজাল্ট পেতে চাই, তো রেজাল্ট পাওয়ার জন্য সব শেষে সমান চিহ্নটা, সমান যে বোতাম আছে সেটা চাপতে হবে। তার মানে এই যে ক নম্বর হচ্ছে এটার উত্তর। তো এরপরে 7 নম্বর দেখো, এই 8 যোগ 5 সমান 13 সমস্যাটি সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে? দেখো এটা সহজ, 8-এর জন্য একটা, যোগের জন্য একটা, 2টা, 5-এর জন্য একটা, 3টা, সমানের জন্য একটা, 4টা, তার মানে টোটাল 4টা বোতাম চাপতে হবে। 9 নম্বর দেখো, 8 নম্বর আছে কি, এখানেও ক্যালকুলেটরে কতবার বোতাম টিপতে হবে? তো আমরা হিসাব করে যাই। 9-এর জন্য একটা আছে, এটা একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো আমরা এই 5 নম্বর যে ম্যাথটা করছি, 5 নম্বরে আমরা সিরিয়ালি মানে এই প্রত্যেকটা সিরিয়ালি করে গেছি, হয়ে গেছে, যে ভাগ ছিল তারপরে গুণ, এভাবে সিরিয়ালি ছিল করে গেছি। কিন্তু এখানে দেখো এই ভাগটা যদি তোমার পরে থাকতো, তখন কিন্তু আমরা সিরিয়ালি এটা করতে পারতাম না। এখানে যেমন ভাগ আর গুণ, এটা যদি প্রথমে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদাভাবে হিসাব করতে হবে। দেখো এইখানে এই যে গুণ বা ভাগ, এইখানে গুণ আছে, তো এখানে যদি ভাগও থাকতো, মানে গুণ আর ভাগ যদি প্রথমের দিকে না থেকে লাস্টের দিকে বা মাঝে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানে গুণ বা ভাগের আগে পরে যোগ বিয়োগ থাকে, সেই ক্ষেত্রে হিসাবটা ভিন্নভাবে করতে হবে। আর যদি গুণ বা ভাগ প্রথম দিকে থাকে, তাহলে আমরা প্রথম থেকে এই যে আগের মতো হিসাব করে গেলেই হবে। তো এটা যেহেতু শেষে আছে, তার মানে এটা ভিন্নভাবে হিসাব করতে হবে। সেই হিসাবটা তোমাদেরকে এই যে এখানে আমি দেখাচ্ছি, দেখো আচ্ছা এখানেই দেখাচ্ছি, এই যে 8 গুণ হচ্ছে 9 সমান সমান কত? 8 নং 72। তার মানে দেখো এখানে শুধুমাত্র এইটুকের জন্য কয়টা বোতাম চাপতে হলো? 1 2, এই 1 2 3 সমান সমান একটা, 4টা। তার মানে এটার জন্য তোমার 4টা বোতাম চাপতে হলো। তো এটা যদি আমরা এই যে 72 যে বের করলাম, তো 72 বের করলে পরবর্তীতে আমরা অঙ্কটা সাজাইতে পারি এরকম, 92 যোগ হচ্ছে 13 বিয়োগ হচ্ছে 72। তো এইভাবে আমরা অঙ্কটা সাজাইতে পারি। তো এখন এটা সমান সমান বের করার জন্য আমার কয়টা বোতাম চাপতে হবে? দেখো 1 2 3 4 5 6 7 8, এই একটা 9।
9টা চাপতে হবে এইটুকু ক্যালকুলেশন করার জন্য। আর আগে আমরা 4টা অলরেডি বোতাম চেপে আসছি, তার মানে 4 আর এই 9 টোটাল হচ্ছে 13টা বোতাম চাপতে হবে। এই পুরো ক্যালকুলেশনটুকু করার জন্য টোটাল 13টা বোতাম চাপতে হবে। তো আবার আমি বলতেছি, যখন তোমরা ভাগ বা গুণ যোগ বিয়োগ এরকম থাকবে, একাধিক মানে এই যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া চিহ্নগুলি একসাথে থাকবে, তখন সেই ক্ষেত্রে যদি ভাগ বা গুণ যদি প্রথমের দিকে থাকে তখন তোমরা সিরিয়ালি এইভাবে গুণে গেলেই হবে 5 নম্বরের মতো। আর যদি সেটা ভাগ বা গুণ যোগ বিয়োগের মাঝে বা শেষের দিকে থাকে তখন ভাগের কাজ বা গুণের কাজ আগে করে দেন হচ্ছে তোমাকে যোগ বিয়োগটা করতে হবে। তো 9 নম্বরটা দেখো, এখানে 8 গুণ 4 ভাগ 3। তো এটা আমি সিরিয়ালি করে গেলেই, এখানে আসলে বোতাম চাইনি, কোন বোতামটি টিপতে হবে সবশেষে কোন বোতামটা টিপতে হবে। তো সবশেষে আমরা জানি কি সমান বোতামটা টিপতে হবে, এই যে সমান। 10 নম্বর ম্যাথটা দেখো, পেতে ক্যালকুলেটর কতবার টিপতে হবে। তো এটাও দেখো, এই যোগ বিয়োগ আগে আছে, গুণটা পরে আছে, তার মানে তোমার এই যে 7 আর 9, এই 7 গুণ হচ্ছে 9 সমান সমান 7 নং কত 63। তো এইটুকু করার জন্য দেখো 1 2 3 4 4টা বোতাম চাপতে হলো, এইটুকুর জন্যই 4টা, যেটুকুর জন্য 4টা। তো এখন এই 4টা কাজ হওয়ার পরে তুমি ফাইনালি যখন লিখবা যে 75 যোগ হচ্ছে 11 বিয়োগ হচ্ছে 63 মানে কি 7 নং 63। তো এখন যদি আমরা হিসাব করি কয়টা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 আর আগের যে 4, তার মানে এখানেও কিন্তু তোমার 13টা বোতাম চাপতে হবে। 11 নম্বর, ইংরেজি কম্পিউটার শব্দের বাংলা কোনটি। তো কম্পিউটার শব্দের বাংলা হচ্ছে হিসাব করা। কম্পিউটারের বাংলা কি হিসাব করা বা গণনা করা। তো 12 নম্বর, কম্পিউটারের মূল অংশ কয়টি। কম্পিউটারের মূল অংশ হচ্ছে 4টি। তো কম্পিউটারের মূল অংশ 4টি কী কী, ইনপুট, আউটপুট, প্রসেসর, মেমোরি। এই 4টা হচ্ছে কম্পিউটারের মূল অংশ। ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর, এই 4টা মূল অংশ। 13 নম্বর, ক্যালকুলেটর সচল করার জন্য কোন বোতামটি টিপতে হয়। তো এখানে দেখো এগুলা ফন্টটা ভেঙে গেছে। এখানে ক্যালকুলেটর সচল করার জন্য তোমাকে এই এসি অথবা অন এই বোতামটা চাপতে হবে, এসি অথবা অন। তো এখানে বাকি আরও কিছু মান ছিল, তো ফন্টটা ভেঙে যাওয়ার ফলে হয়তো এগুলো বোঝা যাচ্ছে না। তো অ্যান্সারটা হবে কি এসি অথবা অন, এটা হচ্ছে ক নম্বরে ছিল। নিচের কোনটি ইনপুট ডিভাইস। ইনপুট শব্দটার অর্থ হচ্ছে কম্পিউটারে যার মাধ্যমে কমান্ড দেয়া হয়। যেমন ধরো আমরা কম্পিউটারে যখন কিবোর্ডে কিছু লিখি, ধরো ABCD লিখলাম বা 1 2 3 লিখলাম, তো কিবোর্ডে যদি লিখি এই লেখাটাই তোমার কম্পিউটার মনিটরে ভেসে ওঠে। তো এই যে লিখলাম কিবোর্ডে লেখার ফলেই তো এটা ভেসে আসলো, তার মানে আমি এই যে 1 2 3 লিখলাম সেই লেখাটা কার মাধ্যমে লিখলাম, কিবোর্ডের মাধ্যমে। তো কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আবার দেখো আমরা যখন তোমার এই মানে এই লেখা একটা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করতে চাই তখন কিন্তু মাউসের সাহায্যে আমরা সেটা, হাতের মতো কাজ করে মাউস, বা মাউসের সাহায্যে সেই মানগুলা বা কার্সরটা এক জায়গাতে আরেক জায়গা নড়াচড়া করা হয়। তার মানে এখানে মাউসও একটা ইনপুট ডিভাইস। তো এখানে দেখো ইনপুট ডিভাইস যে মাউস আছে, তার মানে এটা হবে একটা ইনপুট ডিভাইস। মানে ইনপুট মানে হচ্ছে যার মাধ্যমে কম্পিউটারে নির্দেশ দেওয়া হয়, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো 15 নম্বর কি নিচের কোনটি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হচ্ছে যেখানে আমরা তোমার কমান্ড দেওয়ার ফলে যেখানে আমরা আউটপুটটা পাই। যেমন আমি কিবোর্ডে 1 লিখলাম, সেটা দেখা যাবে কোথায়, মনিটরে দেখা যাবে। তার মানে মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। আউটপুট কি, আমরা ইনপুটের মাধ্যমে কোনো মান বা ABCD বা 1 2 3 বা যে কোনো কিছু কমান্ড দিলে সেটা যেখানে কাজ করে বা কাজটা যেখানে আউটপুটটা শো করে সেটা হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। যেমন মনিটর একটা আউটপুট ডিভাইস। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের মূল অংশের একটি। তো কম্পিউটারের মূল অংশ ছিল কি 4টা, ইনপুট, আউটপুট, প্রসেসর আর হচ্ছে তোমার মেমোরি। তো এখানে এই যে এখানে দেখো প্রসেসর আছে। তো প্রসেসরটা হচ্ছে তাহলে কি, প্রসেসরটা হচ্ছে তোমার এরপরে দেখো প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও নির্দেশাবলী প্রসেসর পালন করে এর ফলাফল কোথায় পাঠিয়ে দেয়। এর ফলাফল কোথায় পাঠিয়ে দেয়, এটা পাঠিয়ে দেয় হচ্ছে তোমার মেমোরিতে। এই যে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত, নির্দেশাবলী প্রসেসের ফলে এর ফলাফল
মেমোরিতে পাঠিয়ে দেয়। তার মানে এটা হচ্ছে এটার উত্তর। কম্পিউটারের কোন অংশটি বাইরে থেকে দেখা যায় না? কম্পিউটারের বাইরে থেকে, যেমন প্রিন্টার, এটা বাইরে থেকে দেখা যায়, মাউসও বাইরে থেকে দেখা যায়, মনিটর এটাও বাইরে থেকে দেখা যায়, কিন্তু মেমোরি যেটা, এটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না। এটা হচ্ছে সিপিইউ এর ভিতরে থাকে। এই মেমোরিটা কম্পিউটার সিপিইউ বা কম্পিউটার যে একটা বক্সের মতো অংশ থাকে, সেই বক্সের ভিতরে থাকে। তার মানে এটা বাইরে থেকে দেখা যায় না। তো এগুলাই ছিল তোমার এই 14 অধ্যায় বা ক্যালকুলেটর কম্পিউটার এই চ্যাপ্টারের তোমার বহু নির্বাচনীয় প্রশ্ন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই 14 অধ্যায়ের এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। আর আশা করি তোমাদের পরীক্ষায় এই যে 18টা প্রশ্ন আলোচনা করলাম, এর ভিতর থেকেই তোমাদের কমন পড়বে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারো বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা এই 14 অধ্যায় বা ক্যালকুলেটর কম্পিউটার এই চ্যাপ্টারেরই সংক্ষিপ্ত যে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।